স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদত্যাগে জাতির ঘাট থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে মন্তব্য জামায়াত আমিরের। বিচারের আওতায় আনার দাবি এনসিপি মহাসচিবের। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনের গাছ। হুমকিতে পরিবেশের ভারসাম্য, পর্যটক ও স্থানীয়দের ক্ষোভ। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারাই যেতেছে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। পেঁয়াজের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। চড়া মাছের বাজার, ক্রেতাদের হতাশা। বলপূর্বক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বাড়বে 12% পর্যন্ত। ভারতে প্রশ্ন ফাঁস কাণ্ডে চলমান বিক্ষোভের মধ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবারে বিস্তারিত। কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে আজ তিনি পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব পালন করবেন বর্তমান ডেপুটি স্পিকার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল। তিনি 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন, কিন্তু মেয়াদের 2.25 বছর বাকি থাকতেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পর সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্পিকার জানান তিনি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24 জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ একাধিক শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছেন বলে জানান স্পিকার। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্পিকার আরো জানান সংবিধানের 54 ধারা অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচিত সরকারকে সমর্থন দিয়েছিলেন বলে জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে এই পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ডেপুটি স্পিকার কায়সার কামাল এই দায়িত্ব পালন করবেন।
সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শাহাবুদ্দিনের মতো ফ্যাসিবাদের দোসরকে বিচারের আওতায় না আনা হলে ২৪-এর আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে। তার সময়কালে একটা গণহত্যা হচ্ছে, একটা মানবতার বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, হাজার হাজার শত শত মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন, শহীদ হচ্ছেন। সেই বিষয়গুলো থামাবার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্য তিনি তার পক্ষ থেকে এগুলোর উদ্যোগ গ্রহণ করেন নাই। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে, সে অপরাধগুলোকে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দর্শক, বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী নূর আলম। তিনি যোগ দিচ্ছেন সেখানকার পরিস্থিতি নিয়ে। নূর, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই মুহূর্তের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? আর বঙ্গভবনের নিরাপত্তা কেমন দেখছেন? হ্যাঁ আনোয়ার, আজকে গণমাধ্যম সহ নানা মাধ্যমের সবচেয়ে যে প্রধান এবং আলোচিত খবর ছিল সেটা হচ্ছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগ, সেই পদত্যাগকে ঘিরে কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে কিন্তু বিকেল 4টার পর সেই পদত্যাগপত্র তিনি জমা দেন। এর তারপর থেকেই কিন্তু যে তার যে বাসভবন এবং দাপ্তরিক যে অফিস এই বঙ্গভবন, সেই বঙ্গভবনে কিন্তু গণমাধ্যম সহ নানা মানুষের যেই আগ্রহ এবং ঘিরে সেটা কিন্তু বাড়তে থাকে। তবে এখন যেহেতু রাত 11টা, সেক্ষেত্রে যদি আমি একটু দেখাতে চাচ্ছি যে গণভবনের এখনকার যে চিত্র, একেবারে শুনশান নীরবতা। এখানে গণমাধ্যমের এবং সাধারণ মানুষের কোনো উপস্থিতি নয়, দুই একজন আসছে, দেখছে এবং চলে যাচ্ছে। তবে নিরাপত্তা যদি যে সাধারণত যে নিরাপত্তা আগে যেভাবে থাকতো, প্রেসিডেন্ট গার্ড, রেজিমেন্ট গার্ড, যে তাদের নিরাপত্তা ব্যবস্থা সহ, যেখানে সাদা পোশাকধারী পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা তেমনটা লক্ষ্য করছি না। তবে নিরাপত্তা একেবারে ঢিলেঢালাভাবেই কিন্তু এখনও আছে, যে একেবারে শুনশান নীরবতা বললেই চলে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আনোয়ারুল, সন্ধ্যা 7টার দিকে মতিঝিল যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনের কাছে কিন্তু একটি ছাতার মধ্যে দুটি ককটেল বাধাইকৃত অবস্থায় পাওয়া যায় এবং যখন এটা মানুষের মনে নানা আশঙ্কা এবং দেখা দেয়, তখন কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা সেই বোমা উদ্ধার করেন এবং সেটাকে নিষ্ক্রিয় করেন এবং এর মধ্যে আসলে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই মুহূর্তে যদি রাতের যে চিত্র, অর্থাৎ যে আজকে যে মতিঝিলের যে মেট্রো রেল বিস্ফোরণ, আমরা সেখানে যারা বোম ডিসপোজাল ইউনিট রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তবে তারা এখনও আমাদেরকে ওই সময় কিন্তু কোনো নিশ্চিতভাবে আসলে তারা বলতে পারেনি আসলে এটা কোন ধরনের বোমা বা কোন ধরনের। তবে এই মুহূর্তে যদি বঙ্গভবনের আমরা কিন্তু সেই দুপুরের পর থেকে কিন্তু এই বঙ্গভবনের যেই সামনের গেট রয়েছে সেখানে অবস্থান করছি এবং এখানে নানা গাড়ি প্রবেশ করছে, বের হচ্ছে এবং সেই খবরও কিন্তু আমরা দীপ্ত টিভির দর্শকদের আসলে জানাচ্ছিলাম। এখন যেহেতু রাত হয়েছে, সেক্ষেত্রে গণভবনের যে সাধারণ যেই একেবারে আপনি দেখতেই পাচ্ছেন শুধুমাত্র গণপরিবহন রাস্তা দিয়ে চলছে। তবে নিরাপত্তা তেমন কিন্তু আমরা নিরাপত্তা সাধারণত আমরা যেভাবে দেখি গণভবনের রাষ্ট্রপতি থাকাকালীন সময় যে নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা থাকে, তবে এখানে সাধারণ ব্যারিকেড রয়েছে এবং দুই একজন মানুষ আসছে, হয়তো বা অনেকে জানে না বিষয়টি কি বা অনেকে জানছেন, বিভিন্ন আলাপচারিতার মধ্যে কিন্তু এখানে মানুষ আসছেন, দেখছেন এবং চলে যাচ্ছেন। অর্থাৎ
গণমাধ্যম কর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি একেবারে নেই বললেই চলে। এখানে সাধারণ মানুষের উপস্থিতি নেই। তবে পরবর্তীতে আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে সাধারণত যখন রাষ্ট্রপতি কোনো পদত্যাগ করেন তারপর সেই এখান থেকে কিন্তু আসলে বের হয়ে যাওয়ার কথা। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি তার কিন্তু সে যে এই বঙ্গভবন থেকে যে বের হয়েছে এমন কোনো চিত্র কিন্তু আমরা দেখছি না। তবে বিভিন্ন আনুষ্ঠানিক মাধ্যমে বা অনানুষ্ঠানিক মাধ্যমে আমরা অনেক তথ্য কিন্তু জানতে পারছি। তবে সেটা কতটুকু সত্য সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলার কোনো অবকাশ নেই। আসলে তিনি এখন কোথায় আছেন, বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন খবর, সেটা গুজবও হতে পারে। তবে সব দিক থেকে আনোয়ার এই দেখতেই পাচ্ছেন আসলে যে পুরো চিত্র এখন যে বঙ্গভবনকে ঘিরে সারা দিন ব্যাপী যে আজকে মানুষ এবং গণমাধ্যমের যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল বা নজরদারি ছিল, সেটা কিন্তু এখন রাত্রে এসে একেবারে নেই বললেই চলে। আনোয়ার, এই ছিল আমার কাছ থেকে বঙ্গভবন থেকে সর্বশেষ। জি নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূর আলম। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালে তিনি 3টি সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। কিন্তু প্রায় 3 বছর 3 মাস এই পদে থেকে বিদায় নিতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পাবনার সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম 1949 সালে। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2017 সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়া হয় তাকে। ছাত্র জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের রয়েছে বিরল এক অর্জন। তিনি শপথ পড়ান 2024 সালের সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারেরও শপথ পড়ান তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্বস্তার সহিত পালন করিব। মোহাম্মদ শাহাবুদ্দিন 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বঙ্গভবন থেকে চলে যেতে চান। তিনি বিদায় নিতে আগ্রহী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কে হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি? বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম নির্বাচনের পর থেকেই শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় সংসদের সদস্যরা। সংসদে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে রাষ্ট্রপতি নির্বাচনে সে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যায়। ফলে বিএনপির নেতৃত্বাধীন সরকার কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনের আলোচনায় শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি অবদান এবং গ্রহণযোগ্যতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানের নামও রয়েছে আলোচনায়। নানা সংকটময় মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে আচমকা আলোচনায় এসেছেন চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। গণমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনাও রয়েছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ।
কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৮ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ ভোর ৫টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীপথে ৮ ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 6 জন নারী। বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নিয়ে ওই ব্যক্তিদের প্রবেশে বাধা দেয়। এক পর্যায়ে তারা নদীপথে ভারতে ফিরে যেতে বাধ্য হয়। আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে কুয়াকাটা সংলগ্ন বনাঞ্চল নিয়ে প্রতিবেদন। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনের গাছ। ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। গাছ কেটে নেওয়ার ঘটনায় পর্যটক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন খেকোদের আইনের আওতায় আনারও দাবি তাদের। এটি কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউ বাগান। এখান থেকে শত শত ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু ঝাউ গাছ নয়, দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থান থেকে কাটা হয়েছে গাছ। লেম্বুর বন, গঙ্গামতি লেক ও কাউয়ারচর সহ অন্তত ৮টি স্থান থেকে কাটা হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পর্যটক ও স্থানীয়রা। যদি এইভাবে গাছপালা সবসময় কেটে নেয়, তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো প্রতিনিয়তই কাটা হচ্ছে। বনাঞ্চল যেভাবে ধ্বংস হচ্ছে, এভাবে ধ্বংস হলে একসময় দেখা যাবে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ে যাবে। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারিয়ে যেতেছে। দিনে রাতে প্রকাশ্যে এই বনগুলো উজাড় করা হচ্ছে। একটি চক্র, একটি মহল, আইন সংস্থাকারী যারা রয়েছে, যারা বন বিভাগের দায়িত্বে রয়েছে, তাদের আসলে উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত করা আসলে এই চক্রটি কারা। বন রক্ষায় লোকবল সংকটের কথা জানান এই কর্মকর্তা। আমাদের আসলে লোকবল খুব কম, সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সর্বোপরি একজন লোক থাকা দরকার। 2-1 জন লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে সম্ভব না। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়ন এবং বনদস্যুদের আইনের আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সকলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। নিজে চোখে না দেখলেও পাঠদান করছেন শরীয়তপুরের শিক্ষক আব্দুল মালেক। গত 13 বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াচ্ছেন তিনি। চোখে দেখেন না, তবু থেমে নেই পথ চলা। শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শরীয়তপুরের দৃষ্টিহীন শিক্ষক আব্দুল মালেক। ল্যাপটপে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠ্য বই শুনে পাঠদানের প্রস্তুতি নেন এই শিক্ষক। শিশু থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশেও ভূমিকা রাখছেন তিনি। 2013 থেকে 2026 মোট 13 বছর যাবত আমি এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে বাধা, সেটা হচ্ছে ব্রেল বই সবসময় অপ্রতুল। 3 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান আব্দুল মালেক। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে 2012 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরের বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী ও 3 সন্তানকে নিয়েই তার সংসার। আমি ওনার স্ত্রী হিসেবে অনেক গর্বিত। রাস্তা আগাই দেওয়া যাব বা নিয়ে যাব ওরকম কোনো আমার করতে হয় না, ওনার নিজেটা নিজেই সবকিছু করতে পারে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আবৃত্তি, গান, হারমোনিয়াম ও তবলা শেখান মালেক। স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয় তিনি।
উনি যেমন কম্পিউটারে এক্সপার্ট, পাশাপাশি গান বলেন, নাচ বলেন, ওনার যে আনুষঙ্গিক প্রতিভা অত্যন্ত চমৎকার এবং বিদ্যালয়ে ওনার দ্বারা শিশুরা অত্যন্ত আনন্দ পায়। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে প্রতিটি স্কুলে ব্রেইল পদ্ধতির পাঠ্য বই সরবরাহ করলে পাঠদান আরও সহজ হবে বলে মনে করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শেষ হয়েছে সনাতন ধর্মের অনুসারীদের রথযাত্রা উৎসব। সারা দেশে এই উৎসবে অংশ নিয়েছেন ভক্তরা। ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব হয়েছে। এ উপলক্ষে ধামরাই পৌর এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবার বাড়ি কায়েতপাড়া রথ খোলায় নিয়ে যান ভক্ত অনুরাগীরা। রথ টানার সময় হাজারো ভক্ত চিনি, কলা, বাতাসা ছিটিয়ে যশোমাধবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। মাছের বাজার চড়া বলে অভিযোগ করেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কারণ হিসেবে বৃষ্টির কথা বলছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি কেজি প্রতি কমপক্ষে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা 120 টাকা, ভেন্ডি 100 টাকা, পটল 80 থেকে 70 টাকা, শসা 160 টাকা, বেগুন 140 টাকা। সবজিগুলো আছে, পটল বলেন, তারপর করলা বলেন, এগুলো অনেক দাম। লাউ যে লাউ কিনছে 60 টাকা, এই লাউ 100 টাকা চায়, একদম 100 টাকা বলতেছে। যেখানে চিচিঙ্গা কিনি আমরা 70 টাকা 80 টাকা, আজকে 100 থেকে 120 টাকা। চাল, ডাল ও মশলার বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহে মশলার দাম ছিল যেমন, এই সপ্তাহে তেমনই আছে, কিন্তু পোলাও চালের দাম অনেক বেশি বাড়ছে। মিনিকেট, পাইজাম, স্বর্ণাগুলো আগের মতোই আছে, কিন্তু নাজিরশালের বাজারটা কেজি প্রতি 1 টাকা করে বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও বেড়েছে এই সপ্তাহে। আদা আপনার গত সপ্তাহে ছিল আপনার 115 টাকা বা 20 টাকা, 20 গ্রাম 30 টাকা, 35 টাকা। রসুন ছিল আপনার 120 টাকা, বিক্রি করতাম 130 টাকা। প্রায় সব ধরনের মাছ আগের সপ্তাহের তুলনায় 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রত্যেক আইটেমে কেজিতে 100 টাকা করে বাড়ছে। রুই মাছ 5 কেজি হলে 500-600 টাকা কেজি, কাতল মাছের একই অবস্থা। পাইসা হলো 900 টাকা কেজি, বাটা হলো 500, কোরাল হলো এটা 1000, এটা 1100 বড়টা। প্রত্যেকটা মাসে কেজিতে 100-150 টাকার মতো বেশি আছে। এই সপ্তাহে গরুর মাংস 850 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ভারতে প্রশ্ন ফাঁস কাণ্ডে চলমান বিক্ষোভের মধ্যে আজ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দল। দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এ বৈঠক হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কিছুতেই শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর গতরাতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। দোষীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য সোমবার লোকসভায় একটি বিল পেশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বলপূর্বক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশভেদে শুল্ক বাড়বে শতকরা 10 থেকে 12.5% পর্যন্ত, যা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন নড়বড়ে অবস্থা, তখন আবারও আমদানি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। এই দেশগুলোর উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। একই হারে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, জর্ডান, ত্রিনিদাদ ও টোবাগো। আরও 38টি দেশ রয়েছে 12.5% শুল্কের তালিকায়। তার মধ্যে অন্যতম চীন ও ভিয়েতনাম। একই হারে শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকেও।
1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর অধীনে এই শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানির উপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। এই পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্য প্রথা সংশোধন করতে এবং বিশ্বজুড়ে শ্রমিকদের কল্যাণ উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াশিংটন। তবে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ব্রাজিল সহ অনেক বাণিজ্যিক অংশীদার। এই শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে কানাডা সহ বেশ কয়েকটি দেশ। এদিকে এই শুল্ক হারের আওতায় পড়বে না যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু পণ্য, যে তালিকায় রয়েছে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য 28 জুলাই রাত 12টা 1 পর্যন্ত এই শুল্কহার থেকে অব্যাহতি পাবে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদত্যাগে জাতির ঘাট থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে মন্তব্য জামায়াত আমিরের। বিচারের আওতায় আনার দাবি এনসিপি মহাসচিবের। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনের গাছ। হুমকিতে পরিবেশের ভারসাম্য, পর্যটক ও স্থানীয়দের ক্ষোভ। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারাই যেতেছে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। পেঁয়াজের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। চড়া মাছের বাজার, ক্রেতাদের হতাশা। বলপূর্বক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক আরোপ, বাড়বে শতকরা 12% পর্যন্ত। এবং ভারতে প্রশ্নফাঁস কাণ্ডে চলমান বিক্ষোভের মধ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।